বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা যারা আমার আজকের এই ভার্চুয়াল ক্লাস উপভোগ করছো, তোমাদের সবাইকে সুস্বাগতম। দূরের এবং কাছের যে সকল শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাস উপভোগ করছো, তোমাদের বিবিএ অনার্স প্রথম বর্ষ এবং বিবিএস পাস প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আমি আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো তোমাদের এর আগে আমি অ্যাডজাস্টিং এন্ট্রি নিয়ে আলোচনা করেছি, ক্লাস নিয়েছি। তার পরবর্তীতে ওয়ার্কশিট, এবং আজকে আমরা ওয়ার্কশিটের পরবর্তী বা এই অধ্যায়ের সাথে সম্পৃক্ত অ্যাডজাস্টিংয়ের সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমার ক্লাস শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব তোমাদেরকে ইতিমধ্যে বলেছি। তোমাদের যারা ডিগ্রিতে রয়েছে, যারা অনার্সে রয়েছে, প্রথম বর্ষের তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের এই অধ্যায়টি বেশিরভাগ ইউনিভার্সিটি কোশ্চেনে কমন এসে থাকে, এবং কিছু কৌশল শিখলে আশা করি তোমরা খুব সহজে আমার এই ক্লাসটি বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকে কোন বিষয়টি নিয়ে আলোচনা করব? রিভার্সিং এন্ট্রি অ্যান্ড ক্লোজিং এন্ট্রি, অর্থাৎ ক্লোজিং এন্ট্রি অ্যান্ড রিভার্সিং এন্ট্রি হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। সো আমরা শুরু করি। আমাদের আজকে আমরা যে বিষয়গুলো তোমাদের জন্য শিখন ফল হিসেবে রেখেছি, তোমরা আশা করি আজকের এই ক্লাস শেষে যেই পারদর্শিতা অর্জন করতে পারবে সে বিষয়গুলো হচ্ছে রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলার সংজ্ঞা সম্পর্কে বলতে পারবে, ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলার সংজ্ঞা সম্পর্কে বলতে পারবে, রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা প্রস্তুত করতে পারবে, আর ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা প্রস্তুত করতে পারবে। সো আমরা আজকে থিওরিক্যাল আলোচনা খুব বেশি না করে শুধু বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলার সংজ্ঞা দিয়ে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। সো আমরা বিপরীত দাখিলা সম্পর্কে জানব। বিপরীত বলতে আমরা উল্টা বুঝি, উল্টা, অর্থাৎ এখানে বিপরীত দাখিলা বলতে কিসের বিপরীত দাখিলা? সমন্বয়ের বিপরীত দাখিলা। অর্থাৎ সমন্বয়ে আমরা যা করি বিপরীত দাখিলা এর বিপরীত কাজ করব। তো সমন্বয় জাবেদাটাকে আমরা ঠিক উল্টিয়ে বিপরীত দাখিলা দিব, তাকে বিপরীত দাখিলা বলা হবে। প্রশ্ন হচ্ছে, সব সমন্বয়ের উপর কি বিপরীত দাখিলা দিতে হবে? সব সমন্বয়ের উপর বিপরীত দাখিলা দিতে হবে না। কিছু কিছু সমন্বয়ের উপর বিপরীত দাখিলা দিতে হবে, এবং কোন কোন সমন্বয়ের উপর বিপরীত দাখিলা দিতে হবে এই বিষয়টি তোমাদের অনেক সময় মনে রাখতে কষ্ট হয়। আমি কিছু কৌশল বলে দিব, যে কৌশলগুলো অবলম্বন করলে তোমরা আশা করি বিপরীত দাখিলা কোনগুলো হবে খুব সহজেই তুমি নির্ণয় করতে পারবে। এর আগে একটা কথা বলে রাখি, অবশ্যই বিপরীত দাখিলা, সমাপনী দাখিলা, কার্যপত্র এগুলো বোঝার জন্য সমন্বয় দাখিলা খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি সমন্বয় দাখিলা না বুঝো, তোমার জন্য এইগুলা করা তোমার জন্য কঠিন হয়ে যাবে, অনেকটা অসম্ভব হবে। সো আমরা বিপরীত দাখিলার সংজ্ঞা জানবো একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে। দেখো, একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে সমন্বয়কৃত সমন্বয় দাখিলার বিপরীতে যে দাখিলা বা জাবেদা দেওয়া হয় তাকে রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা বলা হয়। একটি নির্দিষ্ট হিসাবকাল শেষে, যখন হিসাবকাল শেষ হবে তখন সমন্বয়কৃত সমন্বয় দাখিলা, মানে নির্দিষ্ট হিসাবকাল শেষে যে সকল সমন্বয়ে তুমি দাখিলা দিবে, ওই দাখিলার বিপরীতে যে দাখিলা বা জাবেদা দেওয়া হয় তাকে রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা দেওয়া হয়। শুধুমাত্র চলতি হিসাবকাল শেষে সমন্বয়কৃত, শুধুমাত্র চলতি হিসাবকাল শেষে যে সমন্বয় করে আমরা যেগুলো পেয়ে থাকি, বকেয়া, অগ্রিম এবং অব্যবহৃত, এই ধরনের সমন্বয় বিপরীতে দাখিলা দেয়া হয়। সো আমরা কোন কোন বিষয়গুলোর উপর বিপরীত দাখিলা দিব আরও বিস্তারিত আলোচনা আছে আমরা পরে। এবার আমরা জানবো সমাপনী দাখিলা কাকে বলে।
আমরা টেকনিক্স অফ রিভার্সিং এন্ট্রি আমরা আলোচনা করে ফেলেছি একবারে। টেকনিক্স অফ রিভার্সিং এন্ট্রি দেখো কোন কোন বিষয়গুলো দেখো, শুধুমাত্র চলতি হিসাবকাল শেষে সমন্বয়কৃত বকেয়া অগ্রিম অব্যবহৃত সমন্বয়ের বিপরীতে দাখিলে দেওয়া হয়, এটি আমি সংজ্ঞাতে বলেছি। শুধুমাত্র চলতি হিসাবকালে আমরা শুধুমাত্র এই বছরের শেষে যে সকল বিষয়গুলোর জন্য সমন্বয় করলাম ওই সকল বিষয়গুলোর বিপরীতে আমরা এই দাখিলা দিব। তাহলে দেখো কোন কোন বিষয়ের উপর, অর্থাৎ শুধুমাত্র অ্যাক্রুড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স, অ্যাক্রুড রেভিনিউ অ্যান্ড আনআর্নড রেভিনিউ অ্যান্ড আনইউজড সাপ্লাইস সমন্বয় বিপরীতে এই বিপরীত দাখিলা দেওয়া হয়। এখানে 5টি বিষয় আমি স্পেসিফিকলি উল্লেখ করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। অ্যাক্রুড এক্সপেন্স, প্রিপেইড এক্সপেন্স, খরচের বকেয়া, অগ্রিম খরচ, অ্যাক্রুড রেভিনিউ বকেয়া আয়, আনআর্নড রেভিনিউ অনুপার্জিত আয়, এবং আনইউজড সাপ্লাইস অব্যবহৃত মনিয়ারি, এই সমন্বয়গুলোর বিপরীতে আমরা এই বিপরীত দাখিলা দিয়ে থাকি। সো 5টি বিষয় আমাদেরকে স্পেসিফিকলি মনে রাখতে হবে। এই বছরে চলতি বছরে সমন্বয় করার পরে আমরা যে বিষয়গুলোকে বকেয়া হিসেবে পাই, অগ্রিম হিসেবে পাই, তারপরে বকেয়া এবং অব্যবহৃত হিসেবে পাই, শুধুমাত্র ওই সকল বিষয়ের উপর আমরা এই বিপরীত দাখিলা দিব। অন্যান্য সমন্বয়ের উপর আমাকে বিপরীত দাখিলা দেওয়া লাগবে না। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে আরও একটি কৌশল অবলম্বন করা যায়। যেমন সমন্বয় জাবেদায় যখনই আমরা একটু কৌশল অবলম্বন করব, আমরা যখন দেখব তো সমন্বয় জাবেদায় আমরা জানি সমন্বয় জাবেদার নিয়ম যখন আমরা শিখেছি তখন আমরা সেখানে জেনেছি অ্যাক্রুড এক্সপেন্স খরচের বকেয়া দায় সবসময় ক্রেডিট হয়, প্রিপেইড এক্সপেন্স খরচের অগ্রিম সম্পদ সবসময় ডেবিট হয়, অ্যাক্রুড রেভিনিউ আয়ের বকেয়া সম্পদ সবসময় ডেবিট হয়, আনআর্নড রেভিনিউ আয়ের অগ্রিম দায় সবসময় ক্রেডিট হয়, অ্যান্ড আনইউজড সাপ্লাই অবৈধ মনিয়ারি সম্পদ সবসময় কী হয়, ডেবিট হয়। এই আমরা শিখেছি এই সমন্বয় জাবেদার সময় খরচের অগ্রিম সম্পদ ডেবিট, খরচের বকেয়া দায় ক্রেডিট, আয়ের বকেয়া সম্পদ ডেবিট, আয়ের অগ্রিম দায় ক্রেডিট। আমরা এখানে এই কৌশলগুলো অবলম্বন করব সূত্রের নিয়ম অনুযায়ী, যেটা যেদিকে থাকার কথা, অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স লাইবিলিটিস এটি যদি সমন্বয় জাবেদায় ক্রেডিট দিকে দেওয়া থাকে, প্রিপেইড এক্সপেন্স সম্পদ এটি যদি সমন্বয় জাবেদায় ডেবিট দিকে দেওয়া থাকে, অ্যাক্রুড রেভিনিউ আয়ের বকেয়া সম্পদ এটি যদি সমন্বয় জাবেদায় ডেবিট দিকে দেওয়া থাকে, আনআর্নড রেভিনিউ আয়ের অগ্রিম দায় এটি যদি সমন্বয় জাবেদায় ক্রেডিট দিকে দেওয়া থাকে, এবং আনইউজড সাপ্লাইস অব্যবহৃত মনিয়ারি সম্পদ যদি সমন্বয় জাবেদায় ডেবিট দিকে থাকে, অর্থাৎ এইগুলা যেটা যেই দিকে থাকার কথা সূত্রের নিয়ম অনুযায়ী ওই দিকে যদি দেওয়া থাকে সমন্বয় জাবেদায়, শুধুমাত্র ঠিক তখনই ওই সকল সমন্বয় জাবেদার বিপরীতে এই বিপরীত দাখিলা দেওয়া হয়। সো শিক্ষার্থীবৃন্দ আমরা এবার সমাপনী দাখিলার সংজ্ঞাটি জানব। সমাপনী দাখিলার সংজ্ঞাটা খুবই সিম্পল। দেখো কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের নামিক হিসাবসমূহ বন্ধ করার জন্য যে দাখিলা দেওয়া হয় তাকে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা বলা হয়। দেখো কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের নামিক হিসাবগুলো, অর্থাৎ মানে হিসাবকাল যখন শেষ হবে, তোমরা দেখো হিসাবকাল শেষ, এই বছর শেষ, পরের বছরে যখন আমরা পদার্পণ করবো, পরের বছরে যখন আমরা যাব, আমাদের কিন্তু সম্পদ এবং দায়গুলো পরের বছরে ট্রান্সফার হয়, কিন্তু নামিক হিসাবসমূহ পরের বছরে আর স্থানান্তর বা ট্রান্সফার হয় না। এখন কি করব, তাহলে নামিক হিসাবসমূহ কিন্তু ব্যালেন্স থেকে যাচ্ছে খতিয়ানে, এই জন্য ওই সকল নামিক হিসাবসমূহের ব্যালেন্সটাকে ক্লোজিং করার জন্য, ক্লোজ করে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য আমরা এই সমাপনী দাখিলা প্রস্তুত করে থাকি। দেখো কোনো নির্দিষ্ট হিসাবকাল শেষে কোনো প্রতিষ্ঠানের নাম হিসাবসমূহ বন্ধ করার জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে ক্লোজিং এন্ট্রি বা সমাপনী দাখিলা বলা হয়। হিসাবকাল শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের পর আয়সমূহ, ব্যয়সমূহ, নিট, মুনাফা এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য এই দাখিলা দেওয়া হয়। সো আমরা সহজে বুঝতে পেরেছি সমাপনী দাখিলা দেওয়া হয় 4টি বিষয়ের উপর: আয়সমূহ, ব্যয়সমূহ, নিট, মুনাফা এবং উত্তোলন হিসাব বন্ধ করার জন্য। তারপর আমরা দেখব ফর্মুলা ফর ক্লোজিং এন্ট্রি, সমাপনী দাখিলার সূত্র বা নিয়মসমূহ। এর ভিতরে দেখো আমরা 4টি বিষয়, 4টি হিসাব বন্ধ করার জন্য এই সমাপনী দাখিলা দিতে হয়। সো আমরা দেখব প্রথমে সকল প্রকার আয় হিসাব বন্ধ, সকল প্রকার আয় বন্ধ করার জন্য তোমরা জানো, দেখো সকল প্রকার আয় নরমালি ক্রেডিট,
আমরা এটাকে বন্ধ করার জন্য ডেবিট করবো, এই জন্য অল অফ রেভিনিউ ডেবিট, আর ইনকাম সামারি ক্রেডিট, আমরা এটাকে ইনকাম সামারিতে নিয়ে যাব। তারপরে দেখো সকল প্রকার ব্যয় বন্ধ করার জন্য, সকল প্রকার খরচ বা ব্যয় বন্ধ করার জন্য আমরা জানি সকল প্রকার খরচ নর্মালি ক্রেডিট, আমরা সকল প্রকার খরচ নর্মালি ডেবিট, সকল প্রকার খরচ নর্মালি কি ডেবিট, আমরা এটাকে বন্ধ করার জন্য করব ক্রেডিট, আর ইনকাম সামারি কি করব ডেবিট। আমি আবার বলতেছি, সকল প্রকার আয় নর্মালি ক্রেডিট বন্ধ করার জন্য এটিকে করব ডেবিট, ইনকাম সামারি করব ক্রেডিট, সকল প্রকার খরচ বা ব্যয় নর্মালি ডেবিট, এটিকে বন্ধ করার জন্য আমরা করব ক্রেডিট, আর ইনকাম সামারিকে করব কি ডেবিট। এবার আয় এবং ব্যয় দুটিকে আমরা যখন ইনকাম সামারিতে পোস্টিং দিয়ে দিব, তখন আমার কি থেকে যাবে, আমার লাভ বা লস যে কোনো একটি হবে। দেখো নেট ইনকাম বা লসকে আমরা বলছি চারটি বিষয়ের উপর, আয়সমূহ, ব্যয়সমূহ, নেট ইনকাম বা লসের জন্য, আর একটি হচ্ছে ড্রয়িংসের জন্য। সো এবার নেট ইনকাম বা লসকে ক্যাপিটালে সমান করার জন্য কী করতে হবে আমাদেরকে, দেখো যদি আমার কি হয় ইনকাম, যদি আমার নেট ইনকাম হয় নর্মালি, যখন দেখো যখন আমরা দেখবো যখন নেট ইনকাম হবে, যদি আমার নেট ইনকাম হবে, নেট ইনকাম নর্মালি ক্রেডিট, এটিকে আমরা বন্ধ করার জন্য ডেবিট করব। নেট ইনকামকে আমরা করব ডেবিট, তবে কি নামে ডেবিট করব, ইনকাম সামারি নামে ডেবিট করব। আর নেট ইনকামের কারণে আমার ক্যাপিটাল বৃদ্ধি পাবে, নিট লাভের কারণে মূলধনের পরিমাণ বাড়বে, জন্য ক্যাপিটাল বাড়লে ক্যাপিটালকে নর্মালি ক্রেডিট করা লাগে, সো ক্যাপিটালকে আমরা ক্রেডিট করব কিসের জন্য, নেট ইনকামের জন্য। আর নেট লসের জন্য কি করা লাগে, দেখো নেট লসের জন্য এখানে দেখো নেট লসের জন্য নর্মালি নেট লস ডেবিট, এটিকে আমরা ক্লোজ করার জন্য, বন্ধ করার জন্য ইনকাম সামারি নাম দিয়ে নেট লসকে আমরা কী করব ক্রেডিট করব। নেট ইনকাম নর্মালি ডেবিট, এটিকে বন্ধ করার জন্য করব ক্রেডিট। আর ক্যাপিটাল নেট ইনকামের কারণে মূলধনের পরিমাণ কমে, এই জন্য আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে কী করব ডেবিট করব। নেট লসের কারণে মূলধনের পরিমাণ কমে, এই জন্য আমরা মূলধনকে ক্যাপিটাল কী করব ডেবিট করব। আমি আবার বলতেছি, যখন নেট ইনকাম হবে এটি নর্মালি ক্রেডিট, এটিকে বন্ধ করার জন্য করব ডেবিট, আর এটির কারণে মূলধনের পরিমাণ বৃদ্ধি পায়, এই জন্য ক্যাপিটাল করব ক্রেডিট। নেট লস নর্মালি ডেবিট, এটিকে বন্ধ করার জন্য আমরা ইনকাম সামারি নামে ক্রেডিট করব, আর এটির কারণে মূলধনের পরিমাণ ক্যাপিটালের পরিমাণ কমে, এই জন্য ক্যাপিটাল করব কি ডেবিট। সর্বশেষ ড্রয়িংস, এটি খুব ইজি বিষয়, ড্রয়িংস বা উত্তোলনকে আমরা যখন ক্যাপিটাল অ্যাকাউন্টে সমন্বয় করব, আমরা জানি ড্রয়িংস বা উত্তোলন মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস করে, সো ড্রয়িংস বা উত্তোলন নর্মালি ডেবিট, এটিকে ক্লোজ করার জন্য আমরা ড্রয়িংস করব ক্রেডিট, আর ড্রয়িংসকে আমরা ক্যাপিটালের সাথে যখন সমন্বয় করব আমার ক্যাপিটালের পরিমাণ কমবে, সো ক্যাপিটালের পরিমাণ যখন কমবে ওনার সিকিউরিটি মালিকানা সত্ত্ব কমলে ডেবিট হয়, সো ক্যাপিটাল অ্যাকাউন্ট কি ডেবিট। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের জন্য সরাসরি অঙ্কে চলে যাব। দেখো আমরা এখানে একটি প্রবলেম রেখেছি, মিম ট্রেডার্সের ট্রায়াল ব্যালেন্স ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2018। দেখা এখানে একটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, তবে সেটি ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে কি, ট্রায়াল ব্যালেন্স আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, রেওয়া মিল এবং সমন্বিত রেওয়া মিল। দেখবা তোমাদের একটি কমন আইটেম এই ধরনের প্রশ্ন পরীক্ষা থেকে থাকে, আমি এর জন্য বিষয়টি আলোচনায় এনেছি যাতে তোমরা উপকৃত হতে পারো। শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো একটি রেওয়া মিল দেওয়া আছে, রেওয়া মিল এবং সমন্বিত রেওয়া মিল দুটিকে মিলিয়ে দেওয়া আছে, অর্থাৎ এখানে ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে, অর্থাৎ এই রেওয়া মিল দেওয়া আছে এবং সমন্বয় করার পরে সমন্বিত রেওয়া মিলও এখানে দেওয়া আছে। এই একটি প্রশ্ন ওভাবে আমরা কাজে লাগিয়ে ওখান থেকে আমরা কি করতে হবে, আগে যদি একটু ওইদিকে আমরা যাই, আমরা দেখব এখানে আমাদেরকে প্রথমত অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, এন্ট্রিজ দ্যাট ওয়ার মেড, অর্থাৎ আমাদেরকে এটার জন্য প্রয়োজনীয় সমন্বয় জাবেদা করতে হবে, রিভার্সিং এন্ট্রি করতে হবে এবং ক্লোজিং এন্ট্রি করতে হবে। সো আমরা আবার একটু দেখব এখানে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি কীভাবে করব একটু আলোচনা করি। দেখো এখানে ক্যাপিটাল আমরা দেখব যে যেমন ক্যাপিটাল এখানে কোনো চেঞ্জ নাই, এখানে মনে রাখতে হবে যেটি কোনো চেঞ্জ নাই, যে আইটেমগুলোর কোনো চেঞ্জ নেই ওই আইটেমগুলোর জন্য কোনো সমন্বয় জাবেদা প্রয়োজন নাই, অর্থাৎ এখানে চেঞ্জ হয় না, সমন্বয় ছিল না বিধে চেঞ্জ হয় না, কিন্তু যেগুলো চেঞ্জ হবে এগুলোকে আমরা এখানে বিবেচনায় আনবো। যেমন দেখো পারচেজ এখানে চেঞ্জ হয়েছে, দেখো পারচেজ ট্রায়াল ব্যালেন্সে আছে 90,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে আছে 70,000, সমন্বয় জাবেদায় আমার রেওয়া মিলে আছে ক্রয় 90,000 টাকা আর সমন্বিত রেওয়া মিলে আছে 70,000 টাকা, তাহলে ক্রয়ের পরিমাণ
20,000 টাকা হ্রাস পেয়েছে। স্বাভাবিকত আমরা জানি ক্রয়ের পরিমাণ, ক্রয়কৃত পণ্য কখন হ্রাস পায়, যখন আমরা এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি আমরা হিসাবভুক্ত করে থাকি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা এন্ডিং ইনভেন্টরি যখন হিসাবভুক্ত করে থাকি, তো আমরা পরের লেনদেনে দেখব, পরের দফায় দেখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি। দেখো ট্রায়াল ব্যালেন্সে 40,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 60,000, অর্থাৎ আমার মজুদ পণ্য রেওয়া মিলে 40,000 টাকা আর সমন্বিত রেওয়া মিলে 60,000 টাকা। অর্থাৎ এখানে 20,000 টাকা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। 20,000 টাকা কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। সো দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি রেওয়া মিলে 40,000, সমন্বিত রেওয়া মিলে 60,000, তাহলে 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যখন বৃদ্ধি পায়, নর্মালি খেয়াল করে এখানে মনে রাখতে হবে, ডেবিট দিকে যখন বৃদ্ধি পাবে, মনে রাখতে হবে ডেবিট দিকে যখন বৃদ্ধি পাবে আমরা ডেবিট করব, আর ডেবিট দিকে যখন হ্রাস পাবে আমরা ক্রেডিট করব। ক্রেডিট দিকে যখন বৃদ্ধি পাবে আমরা ক্রেডিট করব, ক্রেডিট দিকে যখন হ্রাস পাবে আমরা ডেবিট করব। তাহলে দেখো এখানে নর্মালি আমরা যেটা বুঝতে পারি, আমাদের স্বাভাবিক সেন্সে যেটা আমরা বুঝি, এখানে পারচেজের পরিমাণ হ্রাস পেয়েছে, ক্রেডিট হয়েছে, পারচেজ ক্রেডিট হয়েছে, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পেয়েছে বিধায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট হয়েছে। তো আমরা বুঝতে পারি যে এটি কখন হয়, যখন আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি মূল্যায়ন করি, অর্থাৎ যখন ইয়ার এন্ড, অর্থাৎ বছরের শেষে এন্ডিং ইনভেন্টরি ভ্যালুয়েশন করা হয়, তখন আমাদের এই ধরনের জাবাদা দিতে হয়। সো এটির জন্য আমাদের জাবাদা হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। আমরা পরে দেখবো, জাবাদাগুলো মিলিয়ে দেখবো। এরপর দেখো অ্যাকাউন্ট রিসিভেবল কি চেঞ্জ হয়েছে কিনা। অ্যাকাউন্ট রিসিভেবল দেখো ট্রায়াল ব্যালেন্সে চেঞ্জ হয়েছে, ট্রায়াল ব্যালেন্সে 70,000 আর অ্যাডজাস্টিংয়ে 90,000, অর্থাৎ 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা জানি অ্যাকাউন্ট রিসিভেবল কখন বৃদ্ধি পায়, যখন বিক্রয় বৃদ্ধি পায়। দেখো আমরা সেলস কি বৃদ্ধি পেয়েছে কিনা, আমরা দেখবো সেলস কিন্তু এখানে ইনক্রিজ হয়েছে। সেলস ক্রেডিট দিকে দেখো, ক্রেডিট দিকে সেলস ট্রায়াল ব্যালেন্সে 1,30,000 টাকা আর অ্যাডজাস্টিং ট্রায়াল ব্যালেন্সে 1,50,000 টাকা। কত টাকা বৃদ্ধি পেয়েছে, 20,000 টাকা। দেখো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সেলসও 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সো আমরা এখানে বুঝতে পারি যে নিশ্চয়ই এখানে বাকি দিয়ে বিক্রি করা আছে। এখানে সমন্বয়টা এরকম হতে পারে, সেলস টাকা 20,000 টোটালি ওমিটেড অথবা আনরেকর্ডেড। সো এখানে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 20,000 টাকা আর সেলস রেভিনিউ বা সেলস ক্রেডিট 20,000 টাকা। এবার দেখো স্যালারি এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স এখানে ট্রায়াল ব্যালেন্সে 10,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 15,000, 5,000 টাকা স্যালারি কি ইনক্রিজ হয়েছে। তাহলে স্যালারি কী কারণে ইনক্রিজ হয়, নর্মালি আমরা একটু নিচের দিকে দেখবো স্যালারির কোনো কিছু আছে কিনা দেখবো। সেখানে অবশ্যই দেখা যাচ্ছে যে স্যালারিজ পেয়েবল, ট্রায়াল ব্যালেন্সে কোনো স্যালারিজ পেয়েবল নাই, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে স্যালারিজ পেয়েবল 5,000 ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, বা 5,000 টাকা নতুন করে সৃষ্টি হয়েছে। সো আমরা এখানে দেখব যেহেতু স্যালারির সাথে স্যালারি পেয়েবলের সম্পর্ক, স্যালারি ডেবিট দিকে বৃদ্ধি পেয়েছে, যাবে হবে স্যালারি এক্সপেন্স ডেবিট, আর স্যালারিজ পেয়েবল ক্রেডিট দিকে বৃদ্ধি পেয়েছে, স্যালারিজ পেয়েবল ক্রেডিট। এখানে সমন্বয়ের প্রশ্নটা ওইরকম, অ্যাক্রুড স্যালারিজ টাকা 5,000। তারপরে দেখো রেন্ট, আমরা দেখবো রেন্ট এখানে ট্রায়াল ব্যালেন্সে 6,000, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 4,000, তার মানে 2,000 টাকা হ্রাস পেয়েছে। তাহলে রেন্ট এক্সপেন্স 2,000 টাকা হ্রাস পেয়েছে। ডেবিট দিকে যখন কমবে আমরা এটিকে ক্রেডিট করবো, নর্মালি এটিকে কী হবে, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। তো আমরা দেখবো রেন্টের সাথে সম্পৃক্ত কোনো বিষয় আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে রেন্টের সাথে সম্পৃক্ত একটা বিষয় আছে, প্রিপেড রেন্ট, এবং প্রিপেড রেন্টটা ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নাই, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 2,000 টাকা দেওয়া আছে। সো এটি মিলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রেন্ট 2,000 টাকা হ্রাস পেয়েছে আর প্রিপেড রেন্ট 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সো ডেবিট দিকে যখন হ্রাস পাবে রেন্ট এক্সপেন্স ক্রেডিট হবে, আর ক্রেডিট দিকে যখন ডেবিট দিকে যখন বৃদ্ধি পাবে প্রিপেড রেন্ট ডেবিট হবে। সো এখানে প্রিপেড রেন্ট ডেবিট দিকে বৃদ্ধি পাওয়ার কারণে যাবে হবে জার্নাল হবে প্রিপেড রেন্ট ডেবিট আর রেন্ট এক্সপেন্স ক্রেডিট। এটি যদি আমরা প্রশ্ন করি তাহলে প্রশ্ন হবে প্রিপেড রেন্ট টাকা 2,000 টাকা অগ্রিম ভাড়া হয়েছে বা অগ্রিম ভাড়া হিসাবভুক্ত করতে হবে। এরপর আমরা দেখব প্রিপেড ইন্স্যুরেন্স। দেখো ট্রায়াল ব্যালেন্সে 6,000 আর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে 4,500। এখানে দেখো এই ট্রায়াল ব্যালেন্সে আগে ছিল 6,000 আর পরে হয়ে গেল 4,500, অর্থাৎ 1,500 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স হ্রাস পেয়েছে। মানে প্রিপেড ডেবিট দিকে হ্রাস পেয়েছে, মানে প্রিপেড ক্রেডিট হবে। আর এটির সাথে মিল আছে, দেখো রেন্ট ইন্স্যুরেন্স এক্সপেন্স হিসেবে আছে, দেওয়া আছে আমাদের একদম শেষের আইটেমটি দেখো, সেখানে ইন্স্যুরেন্স এক্সপেন্স দেওয়া আছে ডেবিট দিকে, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে ছিল না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে দেওয়া আছে 1,500।
সো এখানে এই 1500 টাকা ডেবিট দিকে বৃদ্ধি পেয়েছে, এজন্য ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট আর প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট দিকে হ্রাস পেয়েছে, 1500 টাকা মিলে গেছে বিষয়টি। সো প্রিপেড ইন্স্যুরেন্স কী হবে, ক্রেডিট হবে। তারপরে দেখো আমরা এরপর দেখব ইন্টারেস্ট রেভিনিউ, এটি কিন্তু ট্রায়াল ব্যালেন্সে যা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও তা, সো এটির কোনো চেঞ্জ আসবে না, এটিতে কোনো সমন্বয় দিতে হবে না। ফার্নিচার দেখো, ফার্নিচার এখানে ট্রায়াল ব্যালেন্সে যা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও তা, সো এটি এই সরাসরি ফার্নিচারের জন্য আমরা কোনো অ্যাডজাস্টিং এন্ট্রি বা কোনো জার্নাল দিতে হবে না। আমরা এরপরে স্যালারিজ পেয়েবল দেখতেছি, স্যালারিজ পেয়েবল আমরা অবশ্যই হিসেবে এসে গেছে, আমার আলোচনা এসে গেছে, প্রিপেড রেন্টও আলোচনা এসে গেছে। এরপর আমরা পাচ্ছি যে নতুন করে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দেখো ট্রায়াল ব্যালেন্সে দেওয়া নাই, কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে ডেবিট দিকে 4000 টাকা দেওয়া আছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশন 4000 টাকা ডেবিট দিকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ডেপ্রিসিয়েশনকে ডেবিট করতে হবে। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4000 টাকা ক্রেডিট দিকে বৃদ্ধি পেয়েছে। সো দেখো আমরা মিলে যাচ্ছে এই বিষয়টি যে অবশ্যই ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এখানে নিশ্চয়ই ফার্নিচারের উপর অবশ্যই হবে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স 4000, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 4000, অর্থাৎ এখানে আমরা আরও একটি জাবেদা করে নিতে পারি, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, এবং এটি হচ্ছে নিশ্চয় ডেপ্রিসিয়েশনের জার্নাল হবে, এটি হবে ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার। কেমন? সো আমরা এখানে এরপরে ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমাদের এখানে এসে গেছে। সো আমরা খুব সহজে এখান থেকে সমন্বয় জাবেদা করে নিতে পারি। সো আমি আবার একটু তোমাদের কৌশলগুলো বলবো। তোমরা এখানে দেখবে এখানে হচ্ছে মূলত একটি রেওয়া অমিল দেওয়া আছে, আর সমন্বয়গুলো করার পরে যে সমন্বিত রেওয়া অমিল আসে, আমরা কার্যপদ্ধতি তোমরা করেছো, তোমরা বিষয়টি আরও সহজভাবে বোঝার কথা। সমন্বয়গুলো করার পরে সমন্বিত রেওয়া অমিলটা দেওয়া আছে। সো তোমরা খুব সহজে দেখবা প্রথমে যেটি মানে যে আইটেমগুলোর কোনো পরিবর্তন হয়নি এগুলো নিয়ে তোমার মাথা ঘামানো দরকার নাই, কিন্তু যেগুলো পরিবর্তন হয়েছে এগুলো তুমি এগুলো নিয়ে বিবেচনা করবে এবং এগুলোর সাথে সম্পৃক্ত বিষয়গুলো বের করবে। যেমন পার্সেসের সাথে মার্চেন্ডাইজের সম্পর্ক আছে, সেহেতু তুমি এটি বের করে পার্সেসকে ডেবিট করবা, মার্চেন্ডাইজকে ডেবিট করে পার্সেসকে ক্রেডিট করবা। অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সেলসের সম্পর্ক, সো এটিকে হিসাব করে তুমি অ্যাকাউন্ট রিসিভেবলকে ডেবিট, সেলস ক্রেডিট করবা। স্যালারি এক্সপেন্সের সাথে স্যালারি পেয়েবলের সম্পর্ক, তো স্যালারি এক্সপেন্স যেহেতু চেঞ্জ হয়েছে, পেয়েবলও চেঞ্জ হয়েছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। রেন্ট এক্সপেন্সের সাথে প্রিপেড রেন্টের সম্পর্ক, যেহেতু প্রিপেড রেন্ট ডেবিট দিকে বৃদ্ধি পেয়েছে, প্রিপেড রেন্ট ডেবিট, আর রেন্ট এক্সপেন্স ডেবিট দিকে হ্রাস পেয়েছে, রেন্ট এক্সপেন্স ক্রেডিট। প্রিপেড ইন্স্যুরেন্সের সাথে ইন্স্যুরেন্স এক্সপেন্সের সম্পর্ক, সো প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট দিকে হ্রাস পেয়েছে, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট। এভাবে তুমি এই ডেপ্রিসিয়েশনের সাথে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন সম্পর্ক, এভাবে তুমি সম্পর্কগুলো দেখে দেখে চেঞ্জগুলো, পরিবর্তন এবং সম্পর্ক দুটি বিষয়কে সমন্বয় করে তুমি খুব সহজে আশা করি এটি সম্পন্ন করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার রিকোয়ারমেন্টগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি। প্রথমে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে, তারপরে রিভার্সিং, তারপরে ক্লোজিং। সো আমরা যে অ্যাডজাস্টিংগুলো আলোচনা করেছি সেগুলো এখানে এসে গেছে। দেখো প্রথম হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট 20,000 টাকা 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট তাও 20,000 টাকা 20,000 টাকা, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট 5,000 5,000, প্রিপেড রেন্ট ডেবিট, রেন্ট এক্সপেন্স ক্রেডিট 2,000 depreciation expense debit, accumulated depreciation credit 4,000, insurance expense debit, prepaid insurance credit 1,500. সো এই সমন্বয় তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটির উপর ডিপেন্ড করে তোমাকে রিভার্সিং এন্ট্রি বা বিপরীত দাখিলা করতে হবে। সো আমরা এখানে রিভার্সিং এন্ট্রি করব কোনগুলো, এগুলো আমরা আবার একটু দেখব। দেখো এখানে সমন্বয় হবে মূলত 5টি বিষয়ের উপর: বকেয়া, অগ্রিম, অব্যবহৃত। বকেয়া 2 প্রকার: খরচের বকেয়া, আয়ের বকেয়া। অগ্রিম 2 প্রকার: খরচের অগ্রিম, আয়ের অগ্রিম। আর অব্যবহৃত মনিয়ারি বা আনইউজ সাপ্লাইজ অথবা শুধু সাপ্লাইজ নিয়ে আমরা এগুলো করতে হবে। দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরির উপর কোনো রিভার্সিং এন্ট্রি দিতে হবে না। অ্যাকাউন্ট রিসিভেবলের উপর, এটির উপর মানে আমরা পণ্য বা সেবা বিক্রি করলে এটির উপর কোনো বিপরীত দাখিলা দেওয়া লাগবে না। এখানে দেখো স্যালারি ক্ষেত্রে আমরা খরচের বকেয়া দেওয়া আছে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। তাহলে এখানে দেখো স্যালারি পেয়েবল ক্রেডিট, খরচের বকেয়া, স্যালারি হচ্ছে খরচ, খরচের বকেয়া দায় ক্রেডিট দিকে আছে, সো আমাকে রিভার্সিং এন্ট্রি দিতে হবে এটির উপর। এর পরেরটা দেখো প্রিপেড রেন্ট, খরচের অগ্রিম সম্পদ ডেবিট দিকে দেওয়া আছে, যেহেতু প্রিপেড রেন্ট খরচের অগ্রিম সম্পদ ডেবিট দিকে দেওয়া আছে, সো আমরা এটির উপর বিপরীত দাখিলা দিব। ডেপ্রিসিয়েশনের উপর কোনো বিপরীত দাখিলা দেওয়া লাগবে না। ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট, এখানে সমন্বয় থেকে তুমি বিষয়গুলো বাছাই করবে।
অর্থাৎ যেখানে বকেয়া অগ্রিম আছে অব্যবহৃত আছে এগুলো তুমি দেখবে। যেমন এখানে দেখো, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স আছে, অগ্রিম খরচ দেওয়া আছে, এখানে প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট দিকে দেওয়া আছে, যেহেতু আমরা জানি খরচের অগ্রিম সম্পদ ডেবিট দিকে থাকার কথা, নর্মালি ডেবিট দিকে এটি দেওয়া নাই, সো এটির উপর রিভার্সিং এন্ট্রি দিতে হবে না। তাহলে এখানে স্যালারিজ পেয়েবল ক্রেডিট দিকে আছে, খরচের বকেয়া দায় ক্রেডিট দিকে আছে, রিভার্সিং এন্ট্রি হবে। প্রিপেড রেন্ট খরচের অগ্রিম সম্পদ ডেবিট দিকে আছে, এটির উপর রিভার্সিং এন্ট্রি হবে। আর কোনো আইটেমের উপর রিভার্সিং এন্ট্রি হবে না। আর 6 নাম্বার যেটি, এটির উপর রিভার্সিং এন্ট্রি হবে না, কারণ হচ্ছে এখানে প্রিপেড ইন্স্যুরেন্স কোন দিকে আছে, ক্রেডিট দিকে দেওয়া আছে। শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে আমরা মাত্র দুইটি বিষয়ের উপর রিভার্সিং এন্ট্রি এনেছি। আমরা বলেছিলাম 3 নাম্বার এবং 4 নাম্বার। এখানে সিরিয়াল নাম্বার তুমি অ্যাডজাস্টিং এর সিরিয়াল অনুযায়ী সিরিয়াল নাম্বার লিখলে ভালো, তাহলে বোঝা যাবে যে কোন কোন আইটেমের উপর তুমি রিভার্সিং করেছো, কোনটির উপর করো নাই। সো এখানে স্যালারিজ পেয়েবল ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট, অর্থাৎ তুমি এখানে এই সহজ, একদম সহজ বিষয়, তুমি সমন্বয়ে কি পেয়েছিলে, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারিজ পেয়েবল ক্রেডিট পেয়েছিলে। এখানে এসে তুমি ঠিক উল্টিয়ে দিবে, একদম জাবাদাটাকে ঠিক ডেবিটটাকে ক্রেডিট দিকে, ক্রেডিটটাকে ডেবিট দিকে লিখে দিবে, এখানে আর কোনো কাজ নাই। এরপরে রোমা নাম্বার 4-এ সেখানে ছিল প্রিপেড রেন্ট ডেবিট রেন্ট ক্রেডিট, আমরা এটিকে উল্টিয়ে রিভার্সিং এন্ট্রি দিয়েছি, প্রিপেড রেন্টকে ক্রেডিট করেছি, রেন্টকে ডেবিট করেছি। সো এখানে একদম যে 5টি বিষয়, যখন খরচের বকেয়া দায় ক্রেডিট দিকে থাকবে, খরচের অগ্রিম সম্পদ ডেবিট দিকে থাকবে, আয়ের বকেয়া সম্পদ ডেবিট দিকে থাকবে, আয়ের অগ্রিম দায় ক্রেডিট দিকে থাকবে, অর্থাৎ আনআর্ন রেভিনিউ লাইবিলিটিস ক্রেডিট দিকে থাকবে। এরপরে আনইউজ সাপ্লাই অথবা শুধুমাত্র সাপ্লাইস ডেবিট দিকে দেওয়া থাকবে, সমন্বয় দেওয়া যায়, শুধুমাত্র ওই সকল সমন্বয়ের উপর তোমাকে বিপরীত দাখিলা দিতে হবে, অন্যথায় তোমাকে অন্য সমন্বয়গুলোর উপর বিপরীত দাখিলা দেওয়া হবে। দেখবে আমাদের এখানে আমরা টোটাল 6টি সমন্বয় করার পরেও মাত্র 2টি সমন্বয়ের উপর রিভার্সিং এন্ট্রি এসেছে। সো তোমরা যদি কৌশলগুলো বুঝো, খুব সহজে তোমাকে রিভার্সিং এন্ট্রি পারবে। এরপরে আমরা ক্লোজিং এন্ট্রি করব। ক্লোজিং এন্ট্রি আমরা বলেছি আমরা মোট 4টি বিষয়ের উপর ক্লোজিং এন্ট্রি করব। দেখো আমাদের এই অঙ্কে প্রথমে আমরা আয়গুলোকে বন্ধ করব, সবগুলো অল অফ ইনকাম টু বি ক্লোজড, তোমাকে সকল আয়গুলো বন্ধ করতে হবে। আমাদের এই অঙ্কে 2টি আয় দেওয়া আছে, সেলস, এখানে আয়গুলো লিখতে হবে কিন্তু অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে লিখতে হবে, এর আগের বিষয়গুলো থেকে লিখলে ভুল হবে। অর্থাৎ ফাইনালি তোমার সমন্বয় সাধন করার পরে ফাইনালি তোমার যে আয় ব্যয় হয়েছে ওইগুলোকে নিয়েই তোমাকে এই কাজটি সমাধান করতে হবে। সো এখানে দেখো সেলস, আমরা যেহেতু 2 ধরনের আয় পেয়েছি, এখানে 2টি আয় নর্মালি ক্রেডিট, এগুলোকে আমরা ক্লোজ করার জন্য করব ডেবিট। সো সেলসকে ডেবিট করব 1,50,000, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট 12,000। সো আমার ইনকাম সামারি ক্রেডিট হবে 1,62,000। আমরা এখানে কারণ হিসেবে লিখবো টু ক্লোজ অল অফ রেভিনিউ। দুই ধরনের আয় থাকার কারণে আমরা অল অফ রেভিনিউ লিখেছি, আর শুধু একটি আয় থাকলে আমরা শুধু লিখলাম টু ক্লোজ রেভিনিউ। সো রেভিনিউগুলোকে আমরা ডেবিট করলাম, ইনকাম সামারি ক্রেডিট করলাম। এরপরে সকল প্রকার খরচগুলোকে বন্ধ করার জন্য, সব খরচ আমরা জানি সবগুলো খরচ নর্মালি ডেবিট, এগুলোকে বন্ধ করার জন্য আমরা সবগুলোকে ক্রেডিট করব, আর ইনকাম সামারিকে আমরা ডেবিট করব। যেমন এখানে দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি দেওয়া আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা এটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, এখানে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কোনটা আসবে, অবশ্যই বিগিনিং ইনভেন্টরি আসবে, এখানে ক্লোজিং ইনভেন্টরি আনা যাবে না। তো সো আমরা দেখো এখানে অবশ্যই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আসবে, বিগিনিং ইনভেন্টরি। এটি কেন খরচ, কারণ এটি বছরের শেষ পর্যন্ত থাকে না, এটি বিক্রি হয়ে যাওয়ার কারণে এটিকে আমরা খরচ হিসেবে শো করি। সো মার্চেন্ডাইজ ইনভেন্টরিটা আমার অবশ্যই খরচের জায়গায় আসবে। আর আরেকটি কারণ হচ্ছে এটিকে আমরা অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করার সময় এটিকে আমরা খরচ হিসেবে এখানে শো করি। সো মার্চেন্ডাইজ ইনভেন্টরিকে আমরা ক্রেডিট করব, পারচেজ ক্রেডিট করব, স্যালারি এক্সপেন্স ক্রেডিট করব, রেন্ট এক্সপেন্স ক্রেডিট করব, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট করব, ইন্স্যুরেন্স এক্সপেন্স, সবগুলো খরচকে আমরা ক্রেডিট দিকে লিখব। অর্থাৎ এখানে এই আইটেমের গুলো যে টাকার অঙ্ক রেখেছে সেটা অবশ্যই অ্যাডজাস্টেড হতে হবে, অর্থাৎ সমন্বয় করার পরে যে আইটেম, যে টাকার পরিমাণ, এগুলো আমরা এখানে লিখতে হবে। তাহলে ইনকাম সামারিকে আমরা ডেবিট লিখবো, আর সবগুলো খরচকে আমরা ক্রেডিট লিখবো। এবার আমরা দেখব আমরা এখানে এই যে আমরা ইনকাম হিসেবে, আয় হিসেবে আমরা ইনকাম সামারিকে ট্রান্সফার করেছি 1,62,000, আর খরচ হিসেবে আমরা ইনকাম সামারিতে ট্রান্সফার করেছি 1,34,500। অর্থাৎ আয় এখানে 1,62,000 টাকা, খরচ এখানে 1,34,500। এই আয় 1,62,000 টাকা থেকে খরচ 1,34,500 টাকা বাদ দেওয়ার পরে আমার নেট ইনকাম দাঁড়ায় 27,500।
তো আমরা নেট ইনকাম যেহেতু নর্মালি ক্রেডিট, নিট লাভ এটা আমার আয়ের অংশ, এটা নর্মালি ক্রেডিট, তো এটিকে আমরা ক্লোজ করার জন্য ইনকাম সামারি নাম দিয়ে করব ডেবিট। যদিও আমরা এখানে নেট ইনকাম লিখতেছি, কিন্তু ইনকাম সামারি লিখতে হবে, ইনকাম সামারি ডেবিট। আর এই ইনকাম সামারি বা নেট ইনকামের কারণে ক্যাপিটালের পরিমাণ বৃদ্ধি পাবে, সো ক্যাপিটালকে আমরা করলাম কি ক্রেডিট। তো আমরা এখানে লিখব টু ক্লোজ নেট ইনকাম ট্রান্সফার টু ক্যাপিটাল। আমরা এখানে নিট লাভকে মূলধন হিসাবে সমন্বয় করার জন্য এটি করতেছি। দেখো যদি নেট লস হতো তাহলে আমরা উল্টা করতাম, ক্যাপিটালকে করতাম ডেবিট আর ইনকাম সামারিকে করতাম ক্রেডিট। কেননা নিট লস হলে ইনকাম সামারি জেডটা কি হতো, ডেবিট জেড হতো, এটিকে ক্লোজ করার জন্য আমরা ক্রেডিট করতাম। আর নেট লসের কারণে ক্যাপিটালের পরিমাণ কমে যেত, সো ক্যাপিটালকে আমরা ডেবিট করতাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এই অঙ্কে কিন্তু ড্রয়িংস দেওয়া নাই, যেহেতু ড্রয়িংস দেওয়া নাই সেহেতু এখানে ড্রয়িংসের উপর কোনো ক্লোজিং এন্ট্রি দেওয়ার প্রয়োজন নাই। মোট 4টি বিষয়ের ভিতরে ড্রয়িংস না থাকার কারণে আমরা মাত্র 3টি বিষয়ের উপর ক্লোজিং এন্ট্রি দিব। আমরা তোমাদের জন্য যথারীতি হোমওয়ার্ক রেখেছি শিক্ষার্থীবৃন্দ। দ্য ফলোয়িং আর ট্রায়াল ব্যালেন্স ফ্রম দ্য বুকস অফ হরিম অ্যান্ড সন্স অ্যাজ অন December 31, 2019। এখানে আমরা 2019 সালের 31 ডিসেম্বরে একটি ট্রায়াল ব্যালেন্স দিয়েছি। এই ট্রায়াল ব্যালেন্সের আলোকে আমরা কি করতে হবে, দেখো এখানে ক্যাপিটাল দেওয়া আছে 80,000, আমি আবার বলতেছি ক্যাপিটাল 80,000, পারচেজ 1 লাখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 40,000, অ্যাকাউন্ট রিসিভেবল 44,000, সেলস 1,60,000, স্যালারি 16,000, রেন্ট 10,000, প্রিপেড ইন্স্যুরেন্স 8,000, ইন্টারেস্ট ইনকাম 8,000, ফার্নিচার 30,000। আমি আবার বলতেছি ক্যাপিটাল 80,000, পারচেজ 1 লাখ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 40,000, accounts receivable 44,000, sales 1,60,000, salary 16,000, rent 10,000, prepaid insurance 8,000, interest income 8,000 আর ফার্নিচার 30,000। এই বিষয়গুলোর সাথে কিছু এডিশনাল ইনফরমেশান এখানে দেওয়া আছে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এট দ্য এন্ড টাকা 20,000, বছরের শেষে সমাপন মূল্যপণ্য 20,000 টাকা, সেলস টাকা 20,000 টোটালি অমিটেড, 20,000 টাকা বিক্রয় সম্পূর্ণ অলিখিত রয়েছে, স্যালারি অ্যাক্রুড টাকা 10,000, বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, তারপরে প্রিপেড রেন্ট 5,000, অগ্রিম ভাড়া দেওয়া আছে 5,000 টাকা, তারপরে ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10,000, আসবাবপত্রের উপরে অবস্থা করতে হবে 10%, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%, 10% অবস্থা করতে হবে। সো আমি সমন্বয়গুলো একটু আবার পড়তেছি তোমাদের সুবিধার্থে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি এট দ্য এন্ড টাকা 20,000, সেলস 20,000 টোটালি ওমিটেড, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এট দ্য এন্ড বছরের শেষে সমাপন উৎপন্ন 20,000 টাকা, সেলস টাকা 20,000 টোটালি ওমিটেড, বিক্রয় সম্পূর্ণ অলিখিত 20,000 টাকা, স্যালারি অ্যাক্রুড টাকা 10,000, বেতন বকেয়া রয়েছে 10,000 টাকা, প্রিপেড রেন্ট টাকা 5,000, অগ্রিম ভাড়া রয়েছে 5,000 টাকা, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার 10%, আসবাবপত্রের উপর অবশ্যই 10%। রিকোয়ারমেন্টগুলো দেখো, জার্নালাইজ দ্য এডিশনাল ডাটা, প্রিপেয়ার রিভার্সিং এন্ট্রি, প্রিপেয়ার ক্লোজিং এন্ট্রি। তুমি এখানে সমন্বয় দাবতা করতে হবে, বিপরীত দাখিলা করতে হবে আর সমাপনী দাখিলা করতে হবে। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা বাড়ির কাজটি কমেন্ট বক্সে জানাও আর না জানাও, নিজেরা অন্তত বাড়ির কাজটি করবে এবং নিজেরা বাড়ির কাজটি করে নিজেকে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের মধ্যে রাখবে। আমরা কিন্তু একটি একটি অঙ্ক করে তোমাদেরকে আমরা ক্লাসে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বিভিন্ন শ্রেণীর আমাদের সেই অনার্স প্রথম বর্ষ থেকে একদম চতুর্থ বর্ষ পর্যন্ত, তারপরে আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাসও নিতে হয়, তো অনেকগুলো ক্লাস আমাদেরকে নিতে হয়। সো আমরা এখানে একেবারে প্রত্যেকটা বিষয়ের উপর অনেকগুলো অঙ্ক আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। এই অঙ্কগুলো তোমাদেরকে সহজভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা অঙ্কগুলো ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে অনুসরণ করবে। ধারাবাহিকভাবে আমার এই যে ক্লাসগুলো ইউটিউব চ্যানেল থেকে তোমরা AF অনলাইন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে তোমরা ভালোভাবে দেখে নিবে এবং কোনো অবস্থায় তোমরা সাবস্ক্রাইব করার বিষয়টি ভুলবে না। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমরা ক্লাসগুলো অনুসরণ করবে, প্র্যাকটিস করবে এবং ভালোভাবে শিখবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের উদ্দেশ্যে আমাদের যে চেষ্টা তোমাদেরকে অনলাইনে পাঠদান, সেই চেষ্টা তখনই সার্থক হবে যদি তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। আশা করি তোমরা ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছ, এই আশা রাখছি এবং সরকারি স্বাস্থ্যবিধি মেনে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এই কামনা করে আজকের ক্লাস সমাপ্ত ঘোষণা করছি।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।